বড় ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সে আমাদের সাথে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন। তাকেও শুভেচ্ছা এবং সেই সাথে আপনার দর্শকদের আবারও সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যেহেতু হরিদাস চন্দ্র তরণী দাস, এর গ্রেপ্তার না করলে কিছুই হইতো না। অনেকে ভাববেন কিচ্ছু হবে না। দেখতে থাকেন। ৪৮ ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার সে কি বলল যে ১০ টা মার্ডার করলেও এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসে না। আমার এইভাবে ধরছে। পাবলিক ওই মাদ্রাসা ভাঙ্গা চুরা ধুলিস্বাত করে দিছে। আমার মনে হয় যে এইসব কথা যাতে না ছড়ায় বাংলাদেশে, না স্যার এটা এইজন্যই। তো ভাইরাসের মতো, যার কারণে তরুণী বক্তব্য বাংলাদেশে এখন সবচেয়ে বড় খবর এটা। এখন তারেক রহমানের চাইতে বেশি আলোচনায় যিনি এসেছেন, জামাতের সাদা শকুনের চাইতে বেশি যিনি আসছেন, তিনি হচ্ছেন মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং নিচু জাতের হিন্দু। সে নিজে বলেছে, আমি বলি নাই। অদ্ভুত ব্যাপার। একটা মূর্তির কত ক্ষমতা দেখেছেন? সারা জীবন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার ফলে আমরা জেনে এসেছি এবং বাস্তবিকও তাই। দেখলাম যে মূর্তির কোনো ক্ষমতা নাই। কি মাটির মূর্তি, কি পাথরের মূর্তি, কি স্বর্ণের মূর্তি, কারো কোনো ক্ষমতা নাই। হীরার মূর্তি ক্ষমতা নাই। অবশ্য হীরা স্বর্ণের হলে একটু ক্ষমতা আছে, সেটা ভাঙে না। আরবরা সেটা নিয়ে চলে যায়, মুসলমানেরা সেটা আবার নেওয়া জায়েজ। বুঝতে পারছেন? ইসলামের ইতিহাসে দেখবেন যে সোনার মূর্তি তুলে নিয়ে যাওয়া জায়েজ, ওটা বলছে এটা দেশে ফেরত আনবা, কিন্তু মাটির মূর্তি ভেঙে আসবা, মন্দির ভেঙে আসবা, স্বর্ণের হলে নিয়ে যেতে হয়। বুঝলাম যে একটা মাটির মূর্তির যে কত ক্ষমতা, তার সম্পূর্ণ নির্মাণ এখন হয়েই সারে নেই। ৮১ ফুট নাকি ৮২ ফুট, বাপরে বাপ। পুরো বাংলাদেশে একজন ইন্টারমিডিয়েট পাস, একেবারেই নিচু জাতের হিন্দু। মানে আমার ভাষায় না, আমি পৃথিবীর কোনো মানুষকে নিচু জাত মনে করি না, আমার বক্তব্য না, এটা তার ভাষা। একটা নিচু জাতের হিন্দু সারা দুনিয়াতে সেইভাবে পরিচিতি পেয়ে গেল। আর এটা বাংলাদেশ সরকারের। আমার তো তরণী দাসের উচিত যে তার আর একটা ওই কাশি মেরে এদের খাওয়ানো, যে এত উপকার তার করছে। তো যাই হোক, এবার আসি যে তার গ্রেপ্তারটা কেন। এটা সরাসরি প্রতারণা। ২০১৮ সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর চাইতে আর হাস্যকর কি হইতে পারে? হায়দার সাহেবকে আমি গ্রেপ্তার করলাম ২০১৮ সালের মামলায়। তারপরে মামলার বাদী মনে করেন আপনি জীবনে ৩৫০ মামলা করেছেন। আচ্ছা, কোন ভদ্রলোক ৩৫০ মামলা করে? আমার এটাকে বোঝান। ধরে নিলাম তরণী দাস দোষী, মহাদোষী, এমনিতেই হিন্দু, তারপর আবার নিচু জাত, তার উপর আবার ইন্টারমিডিয়েট পাস। হায় হায় হায়! অবশ্য ইন্টারমিডিয়েট না, আন্ডার মেট্রিক কিন্তু উপদেষ্টা হয়ে গেছিল। যা তা মনে করেন না। ওই যে তিশার ভাতার, আমার বোনের ভাতার, সে কিন্তু আন্ডার মেট্রিক হয়। এই দেশে যেমন ডক্টরেট হয়েছিল, মানে মানুষ কইতে হাই রে হাই, ডক্টর ইউনুস আছে। কেন? উনি বিরাট বড় জ্ঞানী পৃথিবীতে, কিন্তু আন্ডার মেট্রিক তিশার ভাতা। গিদর ফারুকিরে যে সরোয়ার নাকি, গিদর ফারুকি জানলো সরোয়ার ফারুকি, তাকে যে উপদেষ্টা লিটার বলে না। অথচ এখন লেখা আছে যে বাংলাদেশে নাকি ইন্টারমিডিয়েট পাস ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। তাহলে আন্ডার মেট্রিককে কিভাবে উপদেষ্টা বানাইলো? আমার তো এটা মাথায় ঢুকে না। ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমার ভাবির পোলাদের আইন যখন তখন পাল্টা যায়, কখনো তারা সূরার নাম পাল্টাই ফেলতে পারে, আর এরা তো বাংলাদেশের আইন সেটাও রাখে না। এই যে তরণী দাস, একদিকে ইন্টারমিডিয়েট পাস, আরেকদিকে নমশূদ্র, আরেকদিকে হলো গরিব মানুষের পোলা। এই ব্যক্তি একটি ৪০ কোটি টাকা প্রজেক্ট নিয়েছে। এটা কি আর কাহাতক দিলে সয়? না হিন্দুদের সইতেছে, না মুসলমানের সইতেছে, না বাংলাদেশ সরকারের সইতেছে, না মৌলবীদের সাথে। মৌলবীরা হায় হায় রে, আমরা লিল্লা খায়া খায়া ঘরের গুস্ত বড়জোর মোটা বানায় পেট করে, আর মাঝে মাঝে বলৎকার মলৎকার করে বলা। আর তরুণী দাস এত বড় প্রজেক্ট নিয়েছে, ২টা মন্দির বানাইছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপর আরেকটা কি যেন মন্দির, তারপরে আবার ভগবান রামের ৮১ ফুট নাকি ৮২ ফুট মূর্তি। হায় 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 হায়! ইয়া হাই হোসেন করা শুরু করছে। কারো চোখে আর সহ্য হইতেছে না। তারপর একটা হাসপাতাল বানাইছে, একটা বৃদ্ধাশ্রম বানাইছে, সহ্য হইতেছে না কারো। তাই তাকে হিন্দু আর মুসলমান মিলে তাকে গ্রেপ্তার করেন। ২০১৮ সালের মামলা, তো মানি লন্ডারিং আর কোন মামলা হইলে ২ খান কথা ছিল। তার উপর আবার কি ৩৫০ যে মামলার বাদীর, ৩৫০ মামলার বাদীকে সামনে আনে না কেন? আমাকে বলেন তো। সে যদি দোষী হইতো, সে একটা নিম্ন পরিবার, নিম্ন মানের দরিদ্র পরিবারে অশিক্ষিত মানুষ, ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশে এখন কিছুই না। ঠিক আছে, আজকাল ডক্টরেট কিছু মনে করে না। তসলিমা নাসরিন ৩টা ডক্টরেট নিছে, তার কথা কেউ শুনে না। ডক্টর হুমায়ুন আজাদের ৩টা ডক্টরেট, তার কথা কেউ শুনে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েট পাস তো শিক্ষিত হইতে পারে না, তাহলে সেই ব্যক্তিটিকে আপনি মামলা করাইলেন, তার বিরুদ্ধে আপনি বাদীকে একটু আইন আমাদের দেখেন, আমরা বাদীকে একটু দেখতে চাই। মহান বাদীটাকে ধরে নিলাম সে টাউট, বাটপার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সে যদি বাটপার হইতো, ৪০ কোটি টাকা ভাই, একটা ২টা টাকা ভাই, কি বলেন হায়দার ভাই? আপনি তো ফ্রান্সে থাকেন। ৪০ কোটি টাকা কি ফ্রান্সের হিসাবে কি বাংলাদেশের ৪০ কোটি টাকা যদি ইকুইভ্যালেন্ট করেন ইউরো, একেবারে কি কম ভাই? একেবারে বহু কম। তাহলে বহু সে তো টাকা। পালায়, সে তো পালায় পিনাকির পাশে দাদা আমার নিয়ে যান। পিনাকির ১ কোটি টাকা দিলেই তো আর নিয়ে যাই চলে যাইতো। পিনাকির লাগবে কে? জামাতের যদি ৫০ লাখ টাকা দিত, দাদা আমার একটু পার করে দেন, ওরা তো পার করে দিত। তাহলে সে তো লোভী হইলে, সে মিথ্যুক হইলে সে তো চলে যেতে পারতো। নিজের পক্ষে তো ভারত পালাইতে পারতো টাকা পয়সা নিয়ে, নাকি? তাও তো সে যায় নাই। কিন্তু বাংলাদেশে গোলাম আজম, ওর কি ভারতের নাগরিকত্ব আছে? নাই। কিন্তু গোলাম আজমের ২ পোলার নাগরিকত্ব ইউকের।
বাংলাদেশে অনেক নেতা মন্ত্রীর নাগরিকত্ব পাওয়া যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাইট? এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। গোলাম আজমের 2 পোলায়। ইভেন বাংলাদেশের যারা মন্ত্রী, এমপিতে আছেন, কেউ বলে যে উপদেষ্টা পরিষদের 2/3 ছিল হলো বিদেশী নাগরিক। তাহলে এখানে দোষ হয়ে গেল তার। মানে এইরকম একটা ইয়ার্কি। তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল শনিবার রাতের 11টার দিকে বাংলাদেশ সময়। সে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিচ্ছিল, কিন্তু আমি বোধহয় ওইদিন ব্যস্ত ছিলাম কারো না কারো চ্যানেলে। যাই হোক, সে 11টার সময় 11টা 5 তার সাথে কথা হয়, কিছু আলোচনা হয়। সে একটা পর্যায়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ফোন দিতেছি। কেন? আপনার সাথে লাইভে যাওয়ার পরে আমার এখানে যেই আসে বলে ফরিদ ভাইয়ের লাইভ দেখে এখানে আসছি। তার তার অনুষ্ঠানটা, তার ইউটিউবে আপনার সাক্ষাৎকার দেখে এখানে আসছি। এবং সে বলল কিভাবে বন্যায় নিপীড়িত মানুষদের কিভাবে টাকা পয়সা দিবে এগুলো আমার সাথে আলোচনা করলো। এবং বললো অলরেডি 2.5 লাখ নাকি 3.5 লাখ, এটা আমার মনে পড়ে না। ওই দিন আমি বলছি আমার মনে পড়তেছে না টাকাটার সঙ্গে, হয় 2.5 লাখ নয় 3 লাখ বলছে। এটা দিয়েছি, আরো দাদা দিব। আর দাদা আপনাকে ধন্যবাদ, এটা বললো যে সুযোগ কোনোদিন পাইলে আপনি আইসেন। আমি বলছি হ্যাঁ, আপনার হাসপাতাল দেখতে যাবো। কি বলছে? হাসপাতাল দেখতে যাবো। তো এই লোকটাকে গ্রেপ্তার করলো। সে যদি পালাইতেই চাইতো রে ভাই, বাটপারি হইতো, তাহলে তো সে ভারতে চলে যেত। কেন এখানে থেকে সে জানে না তারা গ্রেপ্তার করবে? অবশ্য তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আমি বলেছি দেখেন, কয় দাদা পুলিশ, আমি বলছি আপনাকে গ্রেপ্তার করবো, তবে আপনি পালায় যায়েন না, দরকারে গ্রেপ্তার হন। বলছে কেন? কয় পালাবো কেন? আমি যে আপনার চাইতেছে আপনি পালান, কারণ আপনি পালালে বিভিন্ন ঘটনা সুন্দর করে মাখানো যাবে, বলা যাবে এই যে ভারতের দালাল রয়ের দালাল ছিল। আমি তো পালাবো না, আমার দেশ থেকে আমি যাবো কেন? আমরা তাহলে আপনি গ্রেপ্তার করেন। না না দাদা, আমি গ্রেপ্তার করবো না। কেন? পুলিশ আমারে বলছে আমার নামে কোনো তদন্তকারী কিছু পায় নাই, গোয়েন্দারা বলছে, আর্মিরা বলছে আমার গ্রেপ্তার করবে না। তবে সে সংশয় পোষণ করেছিল যে তারে মব করে উস্কে দিয়ে তাকে মেরে ফেলবে। আমি বলছি না, প্রথমে আপনাকে পালানোর সুযোগ দেবে, আপনি পালাইতে যাবেন না, তখন গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তারের পরেও যদি আপনাকে ঠেকানো না যায়, আপনাকে ভায়োলেন্স করে মেরে ফেলবে। তো বলেন কি যে হ্যাঁ, তার 24 ঘন্টা পার হয়নি তাকে গ্রেপ্তার করে ফেলবে। তারপর আরো কিছু প্রসঙ্গে আলাপ হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বলছে যে দাদা আপনাদের কোনো পরামর্শ থাকলে দিয়েন। আমি বলছে যে আরো যারা বিজ্ঞ ব্যক্তি আছে তারা যদি কোনো ভালো পরামর্শ আমাকে দিয়ে, এগুলো আলোচনা হয়েছে। শুনেন, সরকার যদি কালকে আপনার বলে তুই মানি লন্ডারিং করছস, কিভাবে? যে ফ্রান্স থেকে হায়দার, রাশেদ হায়দার পাঠাইছে, আর উগান্ডা থেকে শেখ ফরিদ পাঠাইছে, কি করতে পারবেন আপনি? আর 2টা বাড়ি দিবে বাসার উপরে, আর বলবে সাইন কর, আদালতে বলবি। আপনার উপায় আছে না? বলে উপায় আছে আপনার? বলেন তো আপনি, উপায় আছে আপনার কালকে যদি আপনাদের বলে? কোনো উপায় নাই আপনার, কারণ মায়ের উপরে তো ওষুধ নাই, জীবনের ভয় সবারই আছে, অত্যাচার আপনি কত সহ্য করবেন? আর তার কথা যেটা বললেন, এটা একদিকে হলো বাংলাদেশের হেফাজতি জামাতি, হিজবুত তাহরির, হিজবুতি জঙ্গি, তারপর বাংলাদেশে থাকা পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে, এমনকি হামাসের সমর্থক আছে, এদের চাপে সরকার একে গ্রেপ্তার। এই যে মামুনুল হক, পাইনুল হক চিন্তা করলো, কিরে বাবা, আমি এত বড় জাতীয় নেতা, আমার চিনে না, এ কোথাকার কোন হরিদাস পাল, তারা সবাই পাল মশাই বলে ডাকে, এটা বিরাট বেজ্জতি না? হিন্দুরাই শরম পাইতেছে রে ভাই, হিন্দুরা। আর যাদের কথা বললেন, এই চিন্ময় কৃষ্ণ দাস আর হরিদাস পাল কিন্তু কোন রাজনীতিতে নেই, ধারে কাছেও নাই, এদের তো রাজনৈতিক মামলা দেওয়া যায় নাই। এরে এরে বহুবার চেষ্টা করছে রয়্যাল এজেন্ট বলে গ্রেপ্তার করার, ইত্যাদিতে পারে নাই, এর কোনো গ্রেপ্তার করার সুযোগ নাই সরকারের। তাই এরকম একটা 3rd ক্লাস মামলা, 4th ক্লাস একটা মামলা দিছে, এটা হাস্যকর, সবাই জানে। মানি লন্ডারিং যদি মামলা দেয় বাংলাদেশে, এই মুহূর্তে কমপক্ষে 10 লক্ষ লোকের জেলে ঢোকানো যাবে। কারণ যারা বিদেশে যায় টাকা কি ডলার করে নিয়ে যায়, এই দেশে টাকা তো হুন্ডি করে নিয়ে যেতে হয়, কে না জানে। আর 9 কোটি সে আনছে, পাঠায় নাই কিন্তু। কি অভিযোগ আনছে? বিরাট অপরাধ করছে। মানুষ হুন্ডি করে নিয়ে যাইতেছে, ওটা ধরার মুরত নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশের হেফাজত জামাতের, বাংলাদেশের চরমন চামড়া নাই পীরের, আমার ভাবির ফলাদের, সরকারের কোনো মুরত নাই। আর যে লোক আনছে তারে ধরতে বাপ বাপা সাব্বাস সাব্বাস, মানে সে আনাটা দোষ হয়েছে। আরে ভাই, রেমিটেন্স